গ্যাস না মিললে কোটিপতি মেয়ে গোবরের উপলে নিতে পৌঁছাল। গরিব ছেলে যা করল, ইনসানিয়াত কেঁদে ফেলল। দোস্ত, এটি একটি সত্যি ঘটনা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের। সেখানে থাকত শিবানী। বয়স মাত্র ২০ বছর, কিন্তু তার রুবাব এমন ছিল যে বড় বড় লোক তার সামনে মাথা নত করত। তার বাবা শহরের জানামানা বিজনেসম্যান ছিলেন, আর শিবানী ছোটবেলা থেকেই আয়েশের জীবন কাটিয়ে আসছিল। তার জন্য সব কিছু ছিল খুব সহজ: দামি কাপড়, লাক্সারি গাড়ি, নৌকর চাকর এবং এমন একটা বাড়ি যেখানে কোনো জিনিসেরই অভাব ছিল না। কিন্তু এত সব ধন সম্পদের মাঝে একটা জিনিস ধীরে ধীরে শিবানীর ভিতরে বাসা বেঁধে নিয়েছিল: ঘমণ্ড। সে ভাবত টাকা দিয়ে সব কিছু কেনা যায়, আর যারা গরিব তারা শুধু তাই গরিব কারণ তারা মেহনত করেনি। সেদিনও সব কিছু স্বাভাবিক ছিল। সকালের রোদ জানালা দিয়ে ছাকা হয়ে ভিতরে আসছিল। নৌকর চাকররা নিজেদের কাজে ব্যস্ত ছিল, আর শিবানী তার ঘরে ফোনে বন্ধুদের সাথে কথা বলছিল। তখনই হঠাৎ রান্নাঘর থেকে জোরে আওয়াজ এলো, "ম্যাডাম, গ্যাস শেষ হয়ে গেছে।" শিবানী লাপারোয়াভাবে উত্তর দিল, "তো নতুন নিয়ে এসো, এতে এত চিৎকার করার কি আছে?" কিন্তু এবার ব্যাপারটা এত সহজ ছিল না। কিছুক্ষণ পরই নৌকর ঘাবড়ে ফিরে এলো, "ম্যাডাম, পুরো শহরে গ্যাস পাওয়া যাচ্ছে না, সাপ্লাই বন্ধ আছে।" শিবানী প্রথমে হেসে উঠল, "কি মজাক করছো? টাকা দাও, সব মিলে যায়। যাও, ব্ল্যাকেই নিয়ে এসো।" কিন্তু সত্যি অন্যরকম ছিল। পুরো লখনৌ সেদিন গ্যাস সংকটে যুদ্ধছিল। কোথাও সিলিন্ডার নেই, হোটেল খোলা নেই, কোনো জুগাড় নেই। ধীরে ধীরে বাড়ির মাহল বদলাতে শুরু করল। ঠিক সেই সময় শিবানীর মা, যিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, তার অবস্থা আরও খারাপ হতে লাগল। ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর গলায় বললেন, তাকে ঘরের তাজা খাবার দিতে হবে, বাইরের খাবার একদম না। যদি তা না হয় তাহলে অবস্থা আরও খারাপ হতে পারে। প্রথমবার শিবানীর মুখ থেকে ঘমণ্ড উধাও হয়ে গেল। সে বুঝতে পারল এটা শুধু একটা ছোট সমস্যা নয়। সে তার সব কন্ট্যাক্টকে ফোন করল, বন্ধু, বিজনেস পার্টনার, সাপ্লায়ার, কিন্তু সব জায়গা থেকে একই উত্তর এলো: গ্যাস নেই। সময় কেটে যাচ্ছিল, মায়ের অবস্থা খারাপ হচ্ছিল, আর শিবানীর অস্থিরতা বাড়ছিল। সে প্রথমবার নিজে গাড়ি নিয়ে বাইরে বেরোল। শহরের রাস্তায় ভিড় ছিল, লোকজন বিরক্ত ছিল, সব জায়গায় শুধু একটাই আলোচনা: গ্যাস শেষ। শিবানী এক দোকান থেকে আরেক দোকান ছুটে বেড়াতে লাগল, কিন্তু সব জায়গায় হতাশাই হাতে পেল। থেকে গিয়ে যখন সে রাস্তার ধারে দাঁড়ালো, তখন তার চোখ পড়ল দূরে এক বুড়ি মহিলার দিকে, যিনি মাথায় কিছু নিয়ে যাচ্ছিলেন। কাছে গিয়ে দেখল সেগুলো গোবরের উপলে। শিবানীর চোখে যেন আশার আলো দেখা দিল। সে তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে সেই মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করল, "এগুলো কোথায় পাওয়া যায়?" মহিলা অবাক হয়ে তার দিকে তাকালেন। "বিটিয়া, এ তো গ্রামে তৈরি হয়, শহরে কোথায় পাবে? গায়ে কোথায়?" শিবানী বিনা দেরিতে জিজ্ঞেস করল। মহিলা রাস্তা বলে দিলেন, এখান থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। শিবানী বিনা চিন্তায় গাড়ি সেই দিকে ঘুরিয়ে দিল। কিছুক্ষণ পর শহরের ঝলমলে আলো পিছনে পড়ে গেল। রাস্তা কাঁচা হয়ে গেল, চারদিকে ক্ষেত আর একটা সাদাসিধে গাঁ। শিবানী, যে কখনো এমন পরিবেশে আসেনি, একটু অস্বস্তি বোধ করছিল। কিন্তু মায়ের অবস্থা তার ভয়ের চেয়ে অনেক বড় ছিল। গায়ে ঢুকতেই সে দেখল কয়েকজন লোক আঙিনায় উপলে তৈরি করছে। কিছু বাচ্চা খেলছে, আর চারদিকে এক অন্যরকম সাদাসিধে ভাব। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তখনই তার চোখ পড়ল এক ছেলের দিকে। বয়স প্রায় ২০ বছর, সাধারণ কাপড়, মুখে মাসুমিয়াত, আর হাতে গোবরের তৈরি উপলে। সে মনোযোগ দিয়ে সেগুলো শুকোতে রাখছিল। শিবানী তার কাছে গিয়ে সোজা বলল, "আমার এই উপলেগুলো দরকার, যতগুলো আছে সব দিয়ে দাও, যা দাম বলবে আমি দেব।" ছেলেটি চমকে তার দিকে তাকালো। হয়তো তার বিশ্বাসই হচ্ছিল না যে এত ধনী দেখতে একটা মেয়ে তার কাছে একথা বলছে। "আপনার উপলে?" সে হালকা হাসির সাথে জিজ্ঞেস করল। শিবানী একটু বিরক্ত হয়ে বলল, "হ্যাঁ, মজাক করছি না, আমার সময় নেই, যতগুলো আছে সব দিয়ে দাও, যা দাম বলবে আমি দেব।" ছেলেটি কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, "এগুলো বিক্রির জন্য নয়।" শিবানী যেন ধাক্কা খেল। "কি মানে?" "আমি দ্বিগুণ টাকা দেব।" ছেলেটি শান্ত গলায় বলল, "টাকার কথা নয়, এগুলো আমার মায়ের জন্য।" শিবানী প্রথমবার কারো সামনে থমকে গেল। সে গভীর করে ছেলেটিকে দেখল। তার চোখে সততা ছিল, কোনো লোভ ছিল না। কিন্তু সময় কম ছিল। সে আবার বলল, "দেখো, আমার মাও অসুস্থ, আমার এগুলো এখনই দরকার, আমি যত বলবে আমি দেব।" ছেলেটি কিছুক্ষণ তাকে দেখল, যেন তার কথার পিছনে সত্যতা বোঝার চেষ্টা করছে। চারদিকে হালকা হাওয়া বইছিল, সূর্য ঢলে পড়ছিল, আর সেই মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল। শিবানীর চোখে এখন আর ঘমণ্ড ছিল না, শুধু মজবুরি ছিল। তখনই ছেলেটি ধীরে ধীরে উপলেগুলোর দিকে তাকালো, তারপর শিবানীর দিকে।
আর এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যা শুধু শিবানীর জীবনই বদলে দেবে না, বরং ইনসানিয়াতের এক নতুন গল্প লিখবে। ছেলেটি কয়েক সেকেন্ড চুপ রইল। সে নিজের হাতে ধরা উপলগুলোর দিকে তাকালো, তারপর দূরের ঝুপড়ির দিকে, যেখান থেকে হালকা কাশির আওয়াজ আসছিল। আমার মাও অসুস্থ, সে ধীরে ধীরে বলল। এটা শুনে শিবানী আবার দ্বিধায় পড়ে গেল। দুজনের মজবুরি একই রকম ছিল, পার্থক্য শুধু এতটুকুই যে একজনের কাছে টাকা ছিল আর একজনের কাছে শুধু হালাত। শিবানী নিজেকে সামলে বলল, দেখো, আমি বুঝতে পারছি, কিন্তু আমার এখনই এগুলো দরকার। তুমি চাইলে পরে আরও বানিয়ে নিতে পারবে, আমি সাহায্যও করে দেব। ছেলেটি হালকা হাসির সাথে বলল, দিদি, কিছু জিনিস এত সহজ হয় না, এগুলো বানাতে সময় লাগে, আর ততক্ষণে আমার মা কি করবেন? এই কথা শুনে শিবানী পুরোপুরি চুপ হয়ে গেল। প্রথমবার তার মনে হলো যে প্রত্যেক সমস্যার সমাধান টাকা দিয়ে হয় না। হাওয়ায় এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। দুজন দাঁড়িয়েছিল, একদিকে অমিরির বেবসি, অন্যদিকে গরিবীর মজবুরি। তখনই হঠাৎ ঝুপড়ির ভিতর থেকে কাশির জোরে আওয়াজ এলো। ছেলেটি তৎক্ষণাৎ ঘাবড়ে ভিতরের দিকে দৌড়াল। শিবানীও অজান্তেই তার পিছু পিছু চলল। ভিতরের দৃশ্য দেখে শিবানী যেন ভিতর থেকে কেঁপে উঠল। এক বৃদ্ধা মহিলা ছেঁড়া চারপাইয়ে শুয়েছিলেন, শরীর দুর্বল, চোখে যন্ত্রণা, আর পাশে কোনো ওষুধও নেই। ছেলেটি তাড়াতাড়ি তার কাছে বসে পড়ল। মা, আপনি ঠিক আছেন? মহিলা কষ্ট করে চোখ খুলে হালকা হাসি দিলেন। হ্যাঁ বেটা, শুধু একটু কাশি। শিবানী দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে প্রথমবার এক অদ্ভুত টান অনুভব হল। যে জীবনকে সে এতদিন দূর থেকে দেখত, আজ সেটা তার সামনে ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আন্টি, আপনাকে ডাক্তার দেখিয়েছেন? ছেলেটি ইতস্তত করে বলল, গায়ে একজন বৈদ্য আসেন, তিনিই দেখেন। শিবানী বুঝতে পারল যে এখানে চিকিৎসার সুবিধাও এত সহজ নয়। কয়েক মুহূর্ত চুপ থেকে সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তোমার নাম কি? প্রভাত, ছেলেটি উত্তর দিল। আমি শিবানী। সে প্রথমবার নিজের নাম ঘমণ্ড ছাড়াই বলল। প্রভাত মাথা নাড়ল আর তার মায়ের দিকে তাকাতে লাগল। শিবানীর মনে এখন এক অন্যরকম তোলপাড় চলছিল। সে ভাবছিল, আমি তো নিজের জন্য এসেছিলাম, কিন্তু এদের অবস্থা তো আমার চেয়েও খারাপ। সে সাহস করে বলল, প্রভাত, যদি আমি তোমার মায়ের চিকিৎসা করিয়ে দিই, তাহলে কি তুমি আমাকে এই উপলগুলো দেবে? প্রভাত তার দিকে তাকালো। তার চোখে এখন কোনো লোভ ছিল না, শুধু চিন্তা ছিল। আপনি কেন এসব করবেন? সে সোজা জিজ্ঞেস করল। শিবানী কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ হয়তো আজ আমার বোঝা হয়েছে যে দরদ কাকে বলে। এটা শুনে প্রভাতের মুখে হালকা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, দিদি, সাহায্যের সওদা হয় না, সেটা দিল থেকে হয়। শিবানীর কাছে এই কথাটা যেন সোজা হৃদয়ে গিয়ে লাগল। সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর প্রভাত উঠে বাইরে গেল এবং ফিরে এসে অর্ধেক উপল তুলে শিবানীর সামনে রেখে দিল। এগুলো নিয়ে যান, সে শান্ত গলায় বলল। কিন্তু তুমি তো বলেছিলে এগুলো বিক্রির জন্য নয়। প্রভাত হালকা হাসির সাথে উত্তর দিল, এখনও বিক্রি করছি না, দিচ্ছি। কিন্তু কেন? শিবানী আবেগে জিজ্ঞেস করল। প্রভাত আকাশের দিকে তাকালো, তারপর বলল, কারণ যদি আজ আপনার মা ঠিক হয়ে যান, তাহলে আমার মনে হবে আমি আমার মায়ের সেবা করেছি। এটা শুনে শিবানীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে প্রথমবার কোনো গরিব মানুষের মধ্যে এত বড় চিন্তা দেখেছিল। সে টাকা বের করে প্রভাতের দিকে এগিয়ে দিল। এটা রাখো, প্লিজ। প্রভাত মাথা নাড়ল। না দিদি, যদি আপনি টাকা দেন তাহলে এটা সাহায্য নয়, সওদা হয়ে যাবে। শিবানীর হাত সেখানেই থেমে গেল। সে ধীরে ধীরে টাকা ফিরিয়ে রাখল। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা ছিল। তারপর শিবানী ধীরে ধীরে বলল, আমি আবার আসব। প্রভাত শুধু হালকা হেসে মাথা নাড়ল। শিবানী উপলগুলো তুলে নিল। একবার প্রভাত আর তার মায়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল। যখন সে গাড়িতে বসল, তখন তার হৃদয় আর আগের মতো ছিল না। সারা রাস্তা সে ভাবতে লাগল, যাকে আমি গরিব ভাবছিলাম সে তো আমার চেয়ে অনেক ধনী। তার হাতে উপল ছিল, কিন্তু হৃদয়ে এক নতুন অনুভূতি, এমন এক অনুভূতি যা হয়তো তার জীবন চিরকালের জন্য বদলে দেবে। ওদিকে প্রভাত তার মায়ের কাছে বসেছিল। মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কে ছিল সেই মেয়েটি? প্রভাত হালকা হাসির সাথে উত্তর দিল, একজন ইনসান, যাকে আজ ইনসানিয়াতের দাম বোঝা হয়েছে। শিবানী যখন বাড়ি ফিরল, তখন সন্ধ্যা পুরোপুরি নেমে এসেছিল। হাবেলির মতো বড় কোঠিতে সব কিছু আগের মতোই ছিল, আলো, নীরবতা, নোকর চাকর। কিন্তু শিবানীর ভিতরে কিছু বদলে গিয়েছিল। তার হাতে ধরা উপলগুলো যেন শুধু জ্বালানি ছিল না, বরং এক অনুভূতি যা তার হৃদয়ে নেমে এসেছিল। সে সোজা রান্নাঘরে গেল। নোকররা অবাক হয়ে তাকে দেখতে লাগল। ম্যাডাম,
আপনি এগুলো? শিবানী কিছু না বলে চুল্লা তৈরি করা শুরু করে দিল। সে আগে কখনো এ কাজ করেনি। হাত কাঁপছিল, ধোয়া চোখে ঠুকছিল, আর বারবার আগুন নিভে যাচ্ছিল। কিন্তু আজ সে হার মানার মধ্যে ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে চুল্লা জ্বলে উঠল। ধীরে ধীরে সে রান্না করা শুরু করল। প্রতি মুহূর্তে তার প্রভাতের কথাগুলো মনে পড়ছিল। মুজবুরি আমির গরিব দেখে না। তার হাত পুড়ে গেল, চোখ দিয়ে জল বেরোল, কিন্তু এবার যন্ত্রণা শুধু ধোঁয়ার ছিল না, এটা সেই অনুভূতির যা প্রথমবার তার ভিতরে জেগে উঠেছিল। কিছুক্ষণ পর খাবার তৈরি হয়ে গেল। সে নিজে তার মায়ের ঘরে গেল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি বানিয়েছ? শিবানী হালকা হাসির সাথে মাথা নাড়ল। হ্যাঁ মা। মা খাবার খেয়ে তার চোখে সন্তোষ দেখা গেল। খুব ভালো হয়েছে। এটা শুনে শিবানীর চোখ ভরে এলো। সেই রাতে শিবানী ঘুমাতে পারল না। সে বারবার প্রভাত আর তার মায়ের কথা ভাবছিল। আমি তাদের অংশের উপলে নিয়েছি, যদি তাদের দরকার হয়। এই চিন্তা তাকে ভিতর থেকে অস্থির করে তুলছিল। সকাল হতেই সে সিদ্ধান্ত নিয়ে নিল। এবার সে গাড়ি নিয়ে গেল না। সে সাদাসিধে কাপড় পরে একা পায়ে হাঁটি গায়ের দিকে রওনা দিল। রাস্তা লম্বা ছিল, কিন্তু তার পা থামছিল না। গায়ে পৌঁছতে পৌঁছতে রোদ তীব্র হয়ে উঠেছিল। ঘাম তার মুখে ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শান্তিও ছিল। যখন সে প্রভাতের বাড়িতে পৌঁছল, তখন দরজা আধ খোলা ছিল। ভিতরে উকি দিয়ে দেখল প্রভাত তার মায়ের কাছে বসে আছে। মায়ের অবস্থার কালকের চেয়ে আরও খারাপ লাগছিল। প্রভাতের মুখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। শিবানী ধীরে ধীরে ভিতরে ঢুকল। প্রভাত তাকে দেখে একটু চমকে উঠল। আপনি? শিবানী ধীরে ধীরে বলল, আমি দেখতে এসেছি। আন্টি কেমন আছেন? প্রভাত কিছু বলতে পারল না। শিবানী বিনা অপেক্ষায় তার ব্যাগ থেকে ওষুধ বের করল। আমি ডাক্তারের কাছ থেকে এসেছি, এগুলো ওষুধ। প্রভাত অবাক হয়ে গেল। আপনি এসব? শিবানী তার কথা কেটে বলল, দয়া করে না বলবেন না। তার গলায় এবার কোনো অহংকার ছিল না, শুধু সততা ছিল। প্রভাত ধীরে ধীরে ওষুধ নিয়ে নিল। শিবানী তার মায়ের কাছে বসে পড়ল। সে পানি দিল, ওষুধ খাওয়ালো এবং তার মাথা আলতো করে হাত বুলাতে লাগল। সেই মুহূর্তে কোনো অমির বা গরিব ছিল না, শুধু একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করছিল। কিছুক্ষণ পর প্রভাত বাইরে এলো। শিবানীও তার পিছনে এলো। দুজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। হাওয়ায় এক অন্যরকম সুকুন ছিল। তারপর প্রভাত ধীরে ধীরে বলল, আপনার এসব করার দরকার ছিল না। শিবানী হাসল। দরকার ছিল, হয়তো নিজের জন্যই। প্রভাত তার দিকে তাকালো। তার চোখে আর সেই মেয়েটি ছিল না যে কাল এসেছিল। সে বদলে গিয়েছিল। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো। শিবানী প্রতিদিন গায়ে আসতে লাগল, কখনো ওষুধ নিয়ে, কখনো ফল নিয়ে, কখনো শুধু খোঁজ নিতে। প্রভাতও এখন খোলাখুলি তার সাথে কথা বলতে শুরু করেছিল। একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। শিবানী গায়েই ছিল, আর ফেরার কোনো রাস্তা ছিল না। চারিদিকে পানি জমে গিয়েছিল। সে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল, পুরোপুরি ভিজে গিয়েছিল। তখনই প্রভাত দৌড়াতে দৌড়াতে এলো। এখানে দাঁড়িয়ে কেন? চলুন। সে তাকে নিজের ঝুপড়িতে নিয়ে গেল। ভিতরে হালকা আলো ছিল, বাইরে বৃষ্টির জোরে আওয়াজ। দুজন কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর শিবানী ধীরে ধীরে বলল, তুমি ভয় পাও না এত কষ্টের মধ্যেও? প্রভাত হাসল। ভয় পাই, কিন্তু থেমে যায় না। এটা শুনে শিবানীর চোখে ঝলক এলো। সে প্রথমবার কাউকে এত শক্তিশালী দেখেছিল। কিছুক্ষণ পর সে সাহস করে জিজ্ঞেস করল, যদি তোমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে কি তুমি এই জীবন থেকে বেরিয়ে আসতে চাও? প্রভাত বিনা চিন্তায় উত্তর দিল, যদি মা খুশি থাকেন তাহলে আমি যে কোনো জায়গায় থাকতে পারব। শিবানী চুপ হয়ে গেল। তার হৃদয়ে কিছু একটা হালচাল শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু দুজনের মধ্যে কিছু নতুন শুরু হয়ে গিয়েছিল। সেদিনের পর তাদের সম্পর্ক বদলে গেল। এখন সেটা শুধু জানাশোনা ছিল না, কিছু আরও ছিল যা ধীরে ধীরে গভীর হচ্ছিল। একদিন শিবানী বাড়ি ফিরে দেখল মাহল বদলে গেছে। তার বাবা ফিরে এসেছেন। তিনি কঠিন গলায় জিজ্ঞেস করলেন, তুমি প্রতিদিন কোথায় যাও? শিবানী কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, গায়ে। তার গলা আরও জোরে উঠল। কেন? শিবানী সাহস করে বলল, কারো সাহায্য করতে। বাবার রাগ চড়ে গেল। তোমার এসব করার দরকার নেই, তুমি বুঝতে পারো না লোকে সুযোগ নেয়? শিবানী প্রথমবার তার মুখোমুখি হল। সবাই একরকম হয় না বাবা। ঘরে স্তব্ধতা নেমে এলো। বাবা রাগের মাথায় বললেন, কাল আমি নিজে যাব তোমার সাথে, দেখব কে সে। শিবানীর হৃদয় জোরে ধড়ফড় করছিল। তার মনে হয়েছিল এখন যা হতে যাচ্ছে সেটা তার জীবনের সবচেয়ে বড় মোড় হবে, এবং হয়তো তার ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষাও। পরের সকালে বাড়ির মাহল অস্বাভাবিকভাবে ভারী ছিল।
শিবানী চুপ ছিল, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত ভয় আর দৃঢ়তা দুটোই একসাথে চলছিল। তার বাবা তৈরি হয়ে দাঁড়িয়েছিলেন, কঠিন মুখ, তীক্ষ্ণ চোখ আর মনে আগে থেকেই তৈরি করা সিদ্ধান্ত। চলো, তিনি ঠান্ডা গলায় বললেন। শিবানী কিছু না বলে তার সাথে গাড়িতে উঠে বসল। সারা রাস্তা নীরবতা বিরাজ করছিল। শহরের ঝলমলে আলো পিছনে পড়ে যাচ্ছিল, আর ধীরে ধীরে সেই কাঁচা রাস্তা, সেই ক্ষেত, সেই সাদাসিধে গা সামনে আসতে লাগল। যেই মাত্র গাড়ি থামল, লোকজনের চোখ তাদের দিকে উঠে গেল। এত বড় গাড়ি আর তার সাথে শহরের রবদার আদমিকে দেখে সবাই অবাক হয়ে গেল। শিবানী ধীরে ধীরে প্রভাতের বাড়ির দিকে এগিয়ে গেল। তার বাবা তার পিছনে পিছনে হাঁটছিলেন। প্রভাত তখন আঙিনায় দাঁড়িয়ে কিছু কাজ করছিল। যেই মাত্র শিবানীকে দেখল, তার মুখে হালকা হাসি এলো, কিন্তু পরমুহূর্তেই তার চোখ শিবানীর বাবার দিকে পড়ল, আর সে বুঝতে পারল যে আজ কিছু আলাদা হতে চলেছে। নমস্তে, প্রভাত সম্মানের সাথে বলল, কিন্তু শিবানীর বাবা উত্তর না দিয়ে সোজা জিজ্ঞেস করলেন, তুমিই প্রভাত? প্রভাত মাথা নাড়ল। জি। তুমি জানো এ কে? তিনি জোরে গলায় শিবানীর দিকে ইশারা করে বললেন। প্রভাত শান্ত রইল। জি, এ শিবানী। তবুও তুমি সাহস করলে একে নিজের জালে ফাঁসানোর? তার গলা গুঞ্জন করে উঠল। এটা শুনে শিবানী চমকে উঠল। বাবা, আপনি এ কি বলছেন? কিন্তু তার বাবা থামলেন না। তোমার মতো লোকেরা শুধু সুযোগের সদ্ব্যবহার করতে জানে। ধনী মেয়ে দেখলেই প্রভাত চুপচাপ সব শুনছিল। তার মুখে কোনো রাগ ছিল না, শুধু গভীর শান্তি ছিল। শিবানী আর নিজেকে আটকাতে পারল না। বাস করুন বাবা, আপনি ওনাকে চেনেননি আর এত কিছু বলে দিলেন? বাবা কঠিন চোখে তার দিকে তাকালেন। আমি সব বুঝি শিবানী, এরা শুধু টাকার জন্যে কাছে আসে। প্রভাত ধীরে ধীরে বলল, স্যার, যদি আপনি বলেন তাহলে আমি এখনই চলে যাব। শিবানীর চোখ ভরে এলো। না প্রভাত। কিন্তু প্রভাত তার দিকে তাকিয়ে হালকা হাসির সাথে বলল, হয়তো স্যার ঠিকই বলছেন, আমি আপনার যোগ্য নই। এটা শুনে শিবানীর হৃদয় যেন ভেঙে গেল। প্রভাত ঘুরে চলে যেতে লাগল। ঠিক সেই মুহূর্তে শিবানী দৌড়ে গিয়ে তার হাত চেপে ধরল। না, তুমি কোথাও যাবে না। পুরো গাঁ এই দৃশ্য দেখছিল। শিবানীর গলা কাঁপছিল, কিন্তু তাতে সততা ছিল। বাবা, আপনি আমাকে সব সময় শিখিয়েছেন যে টাকাই সব কিছু, কিন্তু এনারা আমাকে শিখিয়েছেন ইনসানিয়াত কি হয়। সে আরও বলল, যেদিন আমি এখানে এসেছিলাম সেদিন আমি ঘমণ্ডী ছিলাম, কিন্তু আজ আমি যা কিছু হয়েছি সব এনাদের জন্যে। তার বাবা কয়েক মুহূর্তের জন্যে চুপ হয়ে গেলেন। শিবানী প্রভাতের হাত আরও জোরে চেপে ধরল। যদি আজ আপনি এনাদের প্রত্যাখ্যান করেন, তাহলে আপনি আপনার মেয়েকেও হারাবেন। এই কথা শুনে তার বাবা যেন ভিতর থেকে কেঁপে উঠলেন। তিনি প্রথমবার প্রভাতের দিকে গভীর করে তাকালেন। তার সাদাসিধে ভাব, চোখের সততা আর শান্ত স্বভাব। ঠিক সেই সময় প্রভাতের মা বাইরে বেরিয়ে এলেন। দুর্বল পা, কিন্তু মুখে দোয়ার আলো। তিনি ধীরে ধীরে বললেন, বেটা, মানুষের পরিচয় তার কাপড় বা টাকা দিয়ে হয় না, তার দিল দিয়ে হয়। এটা শুনে শিবানীর দাবার চোখ নিচু হয়ে গেল। কয়েক মুহূর্তের নীরবতার পর তিনি গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন, যদি আমার মেয়ে সত্যিই খুশি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। শিবানীর চোখ দিয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়তে লাগল। প্রভাত অবাক হয়ে তার দিকে তাকালো। স্যার, তিনি এগিয়ে গিয়ে প্রভাতের কাঁধে হাত রাখলেন। আজ থেকে তুমি শুধু একজন গরিব ছেলে নও, আমার ছেলে। গায়ে যেন খুশির ঢেউ বয়ে গেল। কয়েকদিন পরই সেই গায়ে এক সাদাসিধে কিন্তু দিল ভরা বিয়ে হয়ে গেল। কোনো দেখানো নেই, কোনো শান শওকত নেই, শুধু সত্যিকারের ভালোবাসা আর ইনসানিয়াত। শিবানী লাল জোড়ে ছিল, আর প্রভাত সাধারণ কিন্তু আত্মবিশ্বাসে ভরা। বিয়ের মণ্ডপে যখন দুজন একে অপরের হাত ধরল, তখন তারা শুধু দুজন মানুষ ছিল না, তারা দুটি দুনিয়া ছিল যা এখন এক হয়ে গিয়েছিল। সময় গড়িয়ে গেল। শিবানী আর প্রভাত মিলে একটা নতুন কাজ শুরু করল। গায়ের গরিব পরিবারগুলোর জন্যে বিনামূল্যে গ্যাস কানেকশন আর সাহায্য। এখন কাউকে মজবুরিতে উপলে জ্বালাতে হয় না। একদিন সেই চুল্লা যেখান থেকে এই গল্প শুরু হয়েছিল, এখন শুধু স্মৃতি হয়ে গিয়েছিল। শিবানী হেসে বলল, যদি সেদিন গ্যাস শেষ না হতো তাহলে হয়তো আমি আমার জীবনসঙ্গী কখনোই পেতাম না। প্রভাত হেসে বলল, আর আমি জীবনের সবচেয়ে বড় তোহফা। দুজনের চোখ মিলল, আর সেই মুহূর্তে শুধু প্যার নয়, বরং ইনসানিয়তের জয় দেখা যাচ্ছিল। গল্পটি আমাদের এটাই শেখায় যে জীবনে আসল অমিরি টাকায় নয়, দিলে হয়। কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা আমরা সেখানেই পাই যেখানে যাওয়ার কথাও আমরা ভাবতে পারি না। আর যখন ইনসানিয়াত আর সত্যিকারের ভালোবাসা মিলে যায়, তখন সব পার্থক্য মুছে যায়, চাই সেটা অমিরি গরিবীর হোক বা চিন্তার। এখন আপনারা বলুন,
যদি আপনি শিবানীর জায়গায় থাকতেন তাহলে কি আপনি নিজের ঘমণ্ড ছেড়ে কোনো অজানা মানুষের সাহায্য গ্রহণ করতেন? আর যদি আপনি প্রভাতের জায়গায় থাকতেন তাহলে কি বিনা স্বার্থে নিজের দরকারের জিনিস অন্য কাউকে দিতে পারতেন? ভাবুন অবশ্যই, কারণ এই প্রশ্নগুলো আমাদের ভিতরের ইনসানকে চেনার সুযোগ দেয়। যদি এই গল্পটি আপনার দিল ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই ইমোশনাল ও প্রেরণাদায়ক গল্পের জন্যে আমার চ্যানেল ড্যাশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রতিটি গল্প শুধু গল্প নয়, এক অনুভূতি হয়।